বিদ্যুৎ আবিষ্কারের তো এখনও অনেক দেরি। ভাবুন তো একবার সেই সময়ের কথা, যখন রাত নামলেই চারদিক ঘুটঘুটে অন্ধকার। ভরসা বলতে ছিল টিমটিমে মোমবাতি বা তেলের বাতি। ঠিক সেই সময়ে যদি কেউ বলতো যে সাধারণ একটা পাথর মানে কয়লা পুড়িয়ে পুরো শহরকে দিনের আলোর মতো ঝলমলে করে দেওয়া যাবে, অবিশ্বাস্য লাগতো, তাই না? চলুন আজ সেই অবিশ্বাস্য উদ্ভাবনের গল্পটাই শোনা যাক। আর এই কথাগুলো পড়লেই বোঝা যায় সেই সময় কি পরিমাণ উত্তেজনা তৈরি হয়েছিল। এটা তো শুধু একটা নতুন আলো ছিল না, এটা ছিল একটা আস্ত নতুন শিল্প। ভাবুন, যে সময় রাত নামা মানেই অন্ধকার আর বিপদের ভয়, সেখানে সাধারণ কয়লা থেকে এমন ঝকঝকে আলো পাওয়ার ব্যাপারটা তো প্রায় জাদুর মতোই শোনাতো। তাহলে প্রশ্নটা হলো, বিদ্যুৎ আসার আগে কিভাবে সামান্য একটা পাথর কয়লা গোটা শহরকে আলোয় ভরিয়ে দিতে পারল? আর কেনই বা এটা হাজার হাজার মোমবাতির চেয়ে অনেক অনেক ভালো ছিল? এই পুরো আলোচনা জুড়ে আমরা এই রহস্যেরই সমাধান খুঁজব। আসলে এই নতুন প্রযুক্তিটা কিন্তু শুধু বিজ্ঞানীদের ল্যাবের একটা মজার আবিষ্কার ছিল না, এটা ছিল তখনকার দিনের একটা বিশাল সমস্যার সমাধান। মানে সেই দামি টিমটিমে আর বিপজ্জনক আলোর হাত থেকে বাঁচার একটা শক্তপোক্ত প্রতিশ্রুতি। বলা যায় একটা আলো ঝলমলে আর নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন। আর এই স্বপ্নকে সত্যি করার জন্যই আসরে নামল গ্যাসলাইট অ্যান্ড কোক কোম্পানি। 1810 সালে লন্ডনে এদের সরকারি সনদ বা চার্টার দেয়া হলো। মানে ব্যাপারটা আর ছোটখাটো কোনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে থাকলো না, স্বয়ং সরকার এটাকে স্বীকৃতি দিল। এর লক্ষ্য কিন্তু ছোট ছিল না, বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটা, লন্ডনকে পুরোপুরি বদলে দেওয়া। কিন্তু চার্টারটা দেওয়ার সময় সরকার বেশ কিছু কড়া শর্ত জুড়ে দিয়েছিল। দেখুন, তারা চেয়েছিল এটা যেন সাধারণ মানুষের উপকারে আসে। মানে কোনো একচেটিয়া ব্যবসা চলবে না, অন্য কোম্পানিও আসতে পারবে। আলোটাকে হতে হবে তেলের আলোর চেয়েও জোরালো আর ভালো, আর দাম সেটাও হতে হবে তেলের চেয়ে কম। যদি শর্ত পূরণ না হয় তাহলে চার্টার বাতিল। বোঝাই যাচ্ছে জনস্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তো প্রশ্ন হলো, এটা কাজ করত কিভাবে? চলুন এর পেছনের সহজ কিন্তু অসাধারণ বিজ্ঞানটা একটু দেখে নেওয়া যাক। আসল রহস্যটা কিন্তু লুকিয়েছিল সাধারণ কয়লার মধ্যেই। সেখান থেকে একটা অদৃশ্য জ্বালানিকে বের করে আনার মধ্যেই ছিল সব কারসাজি। ব্যাপারটা খুব সোজা। পিট কয়লাকে যদি বাতাস ছাড়া একটা বন্ধ পাত্রে রেখে প্রচণ্ড গরম করা হয়, তাহলে ওর ভেতর থেকে একটা দাহ্য গ্যাস বেরিয়ে আসে। এই গ্যাসটাই হলো কয়লা গ্যাস, বা তখনকার ভাষায় কার্বুরেটেড হাইড্রোজেন। আর এই সহজ প্রক্রিয়াটাই ছিল গোটা প্রযুক্তির মূল ভিত্তি। প্রক্রিয়াটা অনেকটা রান্নার রেসিপির মতো, তাই না? প্রথমে একটা বন্ধ পাত্র বা চুল্লিতে কয়লা ভরা হতো। তারপর সেটাকে প্রচণ্ড তাপে গরম করা হতো। এতে কয়লার ভেতর থেকে গ্যাস আর আলকাতরা বেরিয়ে আসত। এরপর সেই গ্যাসটাকে সাবধানে আলাদা করে পরিশোধন করে পাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো বিভিন্ন বার্নারে। আর তারপর শুধু একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই কেল্লা ফতে, জ্বলে উঠত সেই জাদুকরী উজ্জ্বল আলো। ব্যাপারটা আরও সহজে বুঝতে এই তুলনাটা কিন্তু দারুণ। একটা মোমবাতি বা প্রদীপ কিভাবে জ্বলে? সল্তের ডগায় তেল বা মোম গরমে গলে গ্যাস হয়ে যায়, আর সেই গ্যাসটাই জ্বলে। গ্যাস লাইট সিস্টেমটা ছিল ঠিক একই জিনিসের একটা বিশাল সংস্করণ। মানে কাজটা একটা ছোট সল্তের ডগায় না হয়, হতো একটা বিশাল কারখানায়। আর সেখান থেকে তৈরি হওয়া গ্যাস পাইপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো গোটা শহরে। যে কোনো বড় আবিষ্কারের পেছনেই তো কিছু মানুষের অবদান থাকে, তাই না? এখানেও তার ব্যতিক্রম হয়নি। একটা সামান্য রাসায়নিক কৌতূহলকে যারা একটা বিশ্ব বদলানো প্রযুক্তিতে পরিণত করেছিলেন, চলুন সংক্ষেপে তাদের কয়েকজনের কথা জেনে নিই। এই টাইমলাইনটা দেখলে একটা জিনিস পরিষ্কার, এই প্রযুক্তি কিন্তু একদিনে আসেনি। 1739 সালের ডক্টর ক্লেটনের সেই প্রথম আবিষ্কার, যেখানে তিনি থলের মধ্যে গ্যাস ভরে রাখতেন, সেখান থেকে শুরু করে মিস্টার মার্ডকের মতো ইঞ্জিনিয়ারদের হাত ধরে এটাকে বাস্তবে রূপ দিতে প্রায় 70 বছর লেগে গিয়েছিল। এটা ছিল ধৈর্য, লাগাতার পরীক্ষা আর ধীরে ধীরে উন্নতি করার একটা অসাধারণ গল্প। বেশ, প্রযুক্তি তো হলো, কিন্তু আসল কথা হলো টাকা। এটা কি সাশ্রয়ী ছিল? চলুন উত্তরটা সেই সব কোম্পানি বা ব্যবসার হিসেবের খাতা থেকেই খুঁজে বের করি, যারা প্রথম দিকে এই গ্যাস লাইট ব্যবহার করা শুরু করেছিল। শুধু একটা সংখ্যা দেখুন, 2,500। ম্যানচেস্টারের একটা কটন মিলে গ্যাস লাইট লাগানোর পর ঠিক এতগুলো মোমবাতির আর দরকার পড়েনি। ভাবা যায়, একটা মাত্র কারখানায় 2,500 মোমবাতির সমান আলো, তাও আবার কোনো ধোঁয়া, কালি বা মোম গলে পড়ার ঝামেলা ছাড়ায়। এর প্রভাবটা যে কি বিশাল ছিল তা সহজে অনুমান করা যায়। আর এই টেবিলটা তো পুরো হিসেবটাই পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, ওই কটন মিলে মোমবাতির পেছনে বছরে খরচ হতো প্রায় 2,000 পাউন্ড। আর গ্যাস লাইটের ক্ষেত্রে কয়লার দাম, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে খরচ হতো মাত্র 600 পাউন্ড।
এমনকি গ্যাস তৈরির পর যে কোকটা পাওয়া যেত সেটা বিক্রি করে আরও কিছু টাকা ফেরত আসত। মানে খরচটা প্রায় 3 ভাগের 1 ভাগে নেমে এসেছিল। যে কোনো ব্যবসার জন্য এটা তো এক কথায় অবিশ্বাস্য একটা ব্যাপার। আচ্ছা, ওটা তো ছিল একটা বিশাল ফ্যাক্টরির কথা। একটা ছোটখাটো ব্যবসায়ে এর সুবিধা কেমন ছিল? চলুন লন্ডনের এক প্রকাশক ও প্রিন্টার মিস্টার অ্যাকারম্যানের কেসটা দেখি। তিনি তার লাইব্রেরি, গুদাম, ওয়ার্কশপ, এমনকি পুরো বাড়িতেই গ্যাস লাইট লাগিয়েছিলেন। মিস্টার অ্যাকারম্যানের নিজের দেওয়া হিসেবটাই দেখুন না। আগে তেল আর মোমবাতি মিলিয়ে তার বছরে খরচ হতো 160 পাউন্ড। আর গ্যাসলাইট লাগানোর পর সব খরচ আর উপজাত মানে কোক বিক্রি করে যা আয় হতো সব বাদ দিয়ে তার আসল খরচ দাঁড়িয়েছিল মাত্র 40 পাউন্ডের একটু বেশি। তার মানে খরচটা প্রায় 4 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছিল। এটা তো একটা সত্যিকারের গেম চেঞ্জার ছিল, তাই না? কিন্তু ব্যাপারটা যে শুধু টাকা বাঁচানোর ছিল তা কিন্তু নয়। আলোর কোয়ালিটি মিস্টার অ্যাকারম্যানের নিজের কথাতেই শুনুন। তিনি বলছেন পুরনো আলোর সঙ্গে নতুন গ্যাসলাইটের তুলনাটা হলো একটা মেঘলা নভেম্বরের দিনের সঙ্গে ঝকঝকে গ্রীষ্মের দুপুরের। এর চেয়ে সুন্দর করে বোধহয় পার্থক্যটা বোঝানো সম্ভব না। তাহলে এই সব মিলিয়ে চূড়ান্ত প্রভাবটা কি দাঁড়ালো? এটা কি শুধুই একটা নতুন ধরনের বাতি ছিল? একদমই না। এটা ছিল পাইপের মধ্যে দিয়ে বয়ে আসা একটা আস্ত বিপ্লব, সমাজের জন্য একটা মৌলিক পরিবর্তন। তাহলে সংক্ষেপে যদি বলি, গ্যাসলাইট কেন এত বড় একটা ব্যাপার ছিল? কারণ এটা ছিল অনেক সস্তা, আলোটা ছিল অনেক বেশি উজ্জ্বল আর স্থির, এটা ছিল অনেক বেশি নিরাপদ, তেল পড়ে যাওয়া বা আগুন লাগার ভয় কম, আর সুবিধার কথা তো বলাই বাহুল্য, শুধু একটা চাবি ঘোরালেই আলো, কোনো ধোঁয়া নেই, গন্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। এমনকি এর শিখাটা কারখানায় সোল্ডারিংয়ের মতো ছোটোখাটো গরম করার কাজেও লাগত। সব মিলিয়ে এটা শুধু আলো দেয়নি, এটা বাড়ি, কারখানা আর শহরের রাস্তাঘাটকে একটা নতুন জীবন দিয়েছিল। গ্যাসলাইটের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো একটা নতুন প্রযুক্তি আগের চেয়ে শুধু একটু ভালো নয়, বরং বহুগুণে সস্তা, নিরাপদ আর কার্যকর হয়, তখন সেটাকে গ্রহণ করতে সমাজের ঠিক কি কি লাগে? শুধু প্রযুক্তিটা থাকলেই কি হয়, নাকি সেটাকে গ্রহণ করার জন্য মানুষের মানসিকতা আর পরিকাঠামো বদলানোটাও ততটাই জরুরি? এই প্রশ্নটা কিন্তু আজও প্রাসঙ্গিক, তাই না?